জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ। নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এই নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ নেই, তাই প্রধানমন্ত্রীর সাথে এই সৌজন্য সাক্ষাতে জোটবদ্ধ নির্বাচনের প্রসঙ্গ আলোচনায় আসেনি। তবে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিপক্ষে দলগুলো একসাথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধি এই বৈঠক ও নৈশভোজে অংশ নেন। সুযোগ পেয়েছি 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে কথা জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএলও এর মহাপরিচালক। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরবর্তীত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবিধান সংস্কার বাস্তবায়নে সরকার গড়িমসি করে সংকট তৈরি করছে। সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বিএমএ অডিটোরিয়ামে জাতীয় ওলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা নিয়ে রক্তাক্ত জুব্বা শীর্ষক আলোচনায় এই কথা বলেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাষ্ট্রপতির আদেশকে অবৈধ বললেও রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখি করছে না। অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, জুলাইয়ের চেতনা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না। কোনো সরকার সেটি মুছে দিতে চাইলে নতুন করে জুলাই আসবে। দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের বিরুদ্ধে কোন রকম নিন্দা, তাদেরকে ছোট করা,
তাদের অর্জনকে ক্ষুদ্র করা, এটা আমরা বরদাস্ত করব না, এটা আমরা মেনে নেব না। তারা যতটুকু পেরেছে তারা ততটুকু পেরেছে, যতটুকু ব্যর্থ সেই ব্যর্থতা আমাদের। ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে ল্যান্ডমাইন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। একই ব্যক্তিকে সিভিল এবং কোর্ট মার্শাল উভয় আইনে বিচার করা যায় না বলেও জানান তিনি। একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিন করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে আছেন। গত বছরের 17 নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুদেশের সুসম্পর্কের স্বার্থে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে সরকার আশাবাদী। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গুমের মামলার আসামি ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলশিরি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বাড়ির 2টি ফ্ল্যাটে থাকা মূল্যবান সামগ্রী জব্দ করেছে তারা। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করেছে তারা। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে 22,27,78,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া $55,000 জমা করেছেন অনুমোদিত সীমা লঙ্ঘন করে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করেছেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করেছেন। তার নামে থাকা 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। আটতলা যে ভবনটি আছে, এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে এবং তারা সেখানে কি কি বিষয়গুলো আছে খোঁজ করছেন। ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছে নারায়ণগঞ্জ জেলার, যেহেতু এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগেই বলেছি, তাকে বুঝিয়ে দিবেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুদকের বিশেষ টিম। আদালতের নির্দেশনা অনুযায়ী আজও ইনভেন্টরি বা জব্দ করা মালামালের তালিকা তৈরির কাজ করছে বিশেষ এই দল। সোমবার সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এর আগে রোববার গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে 300টির বেশি ব্লেজার, 532টি টাই,
8টি ঘড়ির বক্স, 3 সেট মুক্তার গয়না, 4টি ঝাড়বাতি সহ বিভিন্ন মালামাল জব্দ করে দুদক। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে 14,000 থেকে $17,500। গেল 2রা জুলাই আদালত আদেশ দেয় সাইফুজ্জামান চৌধুরী গুলশানের 2টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য নিয়ন্ত্রণে নেয় দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 2টি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে আমাদের আজকে যে টিম গিয়েছিলেন ওনারা গতকাল এবং আজকে মিলে তাদের সকল কার্যবিধি সম্পন্ন করেছেন। ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে, যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি। পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্ট কাণ্ডে আলোচিত মোহাম্মদ শাহেদ। দুপুর 12:30টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেপ্তারের পর শাহেদকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির। এর আগে 2020 সালে করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ ওঠে। সে সময় অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় পুলিশ। পরে ওই বছরই অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। 5 আগস্ট পরবর্তী সময়ে 2024 সালে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। সে সময় তার বিরুদ্ধে 96টি মামলা ছিল। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানায় থাকা 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে লোক পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় একটি মানব পাচার মামলার সূত্রে এসব লাইসেন্স বাতিল করা হয়। সেই মামলায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। তারই প্রেক্ষিতে এই 49টি লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়। এসব লাইসেন্সের মালিকানায় সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন লোটাস কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন এজেন্সি, সাবেক এমপি বেনজির আহমেদ, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজামুদ্দিন হাজারি, ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন ও মাহবুবুর রহমানের মালিকানাধীন এজেন্সি। নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় 4 কোম্পানির 8টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতির প্রমাণ পেয়েছে দেশে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি। পণ্যগুলোর মধ্যে রয়েছে ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেস আমের আচার, কাজী ফুডের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিম, অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন এবং অ্যালোভেরা স্কিন লোশন, অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের ফেস ওয়াশ, মোরিঙ্গা, মাচা, ফোমিং মিল্ক ও তুলসী, লাবণ্য ব্র্যান্ডের অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু, ডেকো ফুডস লিমিটেডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিঙ্ক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিকে। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। পানিবন্দী হয়ে ভোগান্তিতে হাজারো মানুষ। এদিকে টানা বর্ষণে উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধগুলোতে ধস দেখা দেয়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় উপকূলবাসী। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ ধরাও। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে শেরপুরে চিল্লাখালী নদীর পানি বাড়ছে। ভোগাই ও মহারশী নদীর পানিও প্লাবিত হয় ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনায় সোমেশ্বরী সহ বেড়েছে বিভিন্ন নদীর পানি। তবে এখনও বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
টাঙ্গাইলের গোপালপুরে ধসে গেছে যমুনা নদী রক্ষা বাঁধের কিছু অংশ। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ, ভুয়াপুর তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় একের পর এক বেড়ি বাঁধে ধস ও ফাটল দেখা দিয়েছে। এদিকে অমাবস্যার জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়ে তলিয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে কুলে ফিরেছে হাজারো ট্রলার। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোড়ে ধসে পড়েছে একটি আঞ্চলিক সড়ক। বাড়িঘর তলায় গেছে গা, রাস্তা রুট তলে গেছে গা, এই জ্বালাজুলা সব তলে। আজকে রাতে যে বন্যাটা আসলে আপনার মনে করেন আমরা ধানের বীজ রোপণ করছিলাম, এখন তো এই বন্যায় আপনার ধানের বীজটা বর্তমানে একদম পুরোপুরি শেষ পর্যায়ে শেষ। এই যে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, এই রাস্তাটা ওই 2004-এও পানি এই রাস্তাটা গড়ায় নাই। এই পানি উঠে গেলে রাস্তা ভরে যায় পানিতে, আমরা গাড়ি চালাইতে পারি না, মানুষ কর্মজীবী যারা আছে কর্মস্থলে যাইতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। সরকার আমাদের বেরিবারটা যদি একটু ভালো করিয়া বাঁধার চেষ্টা করতো। হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল 3 জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 372 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। এই 3 জনের বাড়ি ঢাকা, বরিশাল ও খুলনায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে 67, চট্টগ্রাম বিভাগে 54, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 22, ঢাকা বিভাগে 103, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 52, খুলনা বিভাগে 43, ময়মনসিংহ বিভাগে 21, রাজশাহী বিভাগে 4 ও রংপুর বিভাগে 6 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জনের। এর মধ্যে চলতি মাসেই মারা গেল 19 জন। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। দেশি এই কেমিক্যালসটা আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা দ্বৈত উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকার যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্টআপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরো বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে, এবং এই বিপন্ন হওয়ার মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষাটাও নিশ্চিত হবে না, সেটাও বিপন্ন হতে পারে। মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। বিকেলে নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটির জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চায় তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল তা এখন মানুষের কাছে স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশী প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে বলে এ সময় দাবি করেন তিনি।
আর কতদিন দেখবো আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে? আর কতদিন দেখবো যে আমাদের দেশের মানুষগুলো নিরপরাধ লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আজকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন হতে আমরা দেখেছি। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির রশিতে আমরা ঝুলতে দেখেছি। চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলা এবং মাগুরায় স্কুল ছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আইনজীবী জানান, চুয়াডাঙ্গার জীবননগরে 2023 সালে শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। ঘটনার পরের দিন নিহতের পিতা বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর স্থানীয় একটি ইটভাটার সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবুল হোসেন ফটিককে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় 31 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন আদালত। এদিকে 2022 সালের মাগুরার শ্রীপুরে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুন বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পাশের কুমারনদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আদালত 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় হাসান শেখকে ফাঁসির আদেশ দেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে জামালপুরে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী 2012 সালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের হাফিজুল হক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হুনুফা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন চালাতেন তিনি। ওই বছরের 4 সেপ্টেম্বর জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন হাফিজুল। এই ঘটনায় নিহতের মা আমিনা বেগম বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি হাফিজুল হককে মৃত্যুদণ্ডের পাশাপাশি 5 লাখ টাকা জরিমানার রায় দেন। সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর 3য় শ্রেণীর এক ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামে এক ঝালমুড়ি বিক্রেতার বাড়ির ওয়ার্ড্রবের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে নিখোঁজ ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দুপুরেও না ফেরায় পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা চালিয়ে আটক নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 6 পুলিশ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও অবৈধ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় পঞ্চগড়ের বৌদা উপজেলার শহীদ মিনার চত্বরে পথসভায় এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ইসলামী ব্যাংকে আবারও এস আলমকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিএনপির এখন একটাই নীতি, সবার আগে বিএনপি। যেসব সরকারি কর্মকর্তা, বিচারক, পুলিশ এখনও আওয়ামী লীগের দালালি করছে, এরপরের অভ্যুত্থান হবে তাদের বিরুদ্ধে। এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সাংসদ আখতার হোসেন বলেন, মানুষ গণভোটে রায় দিলেও সেটি খারিজ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ এটি ভুলে যাবে না। এ সময় আরও ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সহ অন্যান্য নেতারা। তারা জানে সৌদি আরব থেকে আওয়ামী লীগের ফিসমাত থেকে যেমন মুক্তি চেয়েছে, তেমনি করে
আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপির সরকার অবৈধ সরকার। এতগুলো মানুষ যে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, সে গণভোটটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ এটা ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে বাংলাদেশে অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এয়ার এন্ট্রি ড্রোন সিস্টেম কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার দুপুরে সিভিল এভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্র সীমায় বিদেশি ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর 8% রাজস্ব আদায় বাড়বে। সরকারের নির্দেশনা অনুযায়ী 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে ব্যবিচক। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব জাপানকে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন ব্যবিচক চেয়ারম্যান। একই সাথে বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যম কর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না উড়ানোর অনুরোধ জানান তিনি। আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25 অথবা 20 বিমান আমার প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দরের নেতৃত্বে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে আলাদা দুটি বৈঠকে অংশগ্রহণ করে। ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দেশটির নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, লাইসেন্সিং ও নিয়ন্ত্রক কাঠামো, স্বাস্থ্যকর্মীদের পেশাগত বিকাশ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় নার্স ও মিডওয়াইফদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশের চলমান স্বাস্থ্যখাত সংস্কার, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, এই সফর বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কার, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপির সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সোলার থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। একই সাথে জ্বালানি আমদানি নির্ভরতা কমাতেও জোর দেন মন্ত্রী। জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি কিনতেই সরকারের খরচ হয়েছে $2 বিলিয়ন। সোলার এনার্জিটাকে আমরা খুব পপুলারাইজ করার চেষ্টা করছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সোলার এনার্জি যদি আমরা প্ল্যান করছি 10,000 মেগাওয়াট এই আগামী আমাদের টার্মে করব। 10,000 মেগাওয়াট করলে আমার 10,000 মেগাওয়াটের এনার্জি ইম্পোর্ট বন্ধ হবে এবং আমার যে সারপ্লাস টাকাটা হবে সেই টাকাটা আমরা অন্য ডেভেলপমেন্টের খাতে আমরা ব্যবহার করতে পারবো। তো সেইখানে আপনার রিনিউয়েবল এনার্জিতে আপনাদের একটা বিরাট রোল আছে। আপনারা বলছেন ফান্ড নাই, আপনারা রিনিউয়েবল এনার্জিতে আসেন, দেখেন কত ফান্ড পান। সাতক্ষীরা সদর উপজেলার একটি মৎস্য ঘের থেকে স্থানীয় এক জামায়াত নেতার গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাগুরা কৈখালী বিল এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন স্থানীয় লাফসা ইউনিয়ন জামায়াতের কর্মী ছিলেন এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মাইক্রোবাসের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ জানায়, সকালে মাগুরা দায়পাড়া গ্রামের কিসমত আলী তার মৎস্য ঘেরের টং ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে লোহা কাটার 2টি ব্লেড, সিমবিহীন একটি বাটন মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের 33,000 ভোল্ট লাইনের কাটা তার উদ্ধার করা হয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় সোমবার রাতে দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাসে এটি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান, কাউন্সিলর পলিটিক্যাল ও দূতালয়ের প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হবার পরপরই অ্যান্ডি বার্নাম এবার পরিবর্তন আনলেন মন্ত্রিসভায়। এরই মধ্যে নিউ চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। অন্যদিকে যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন এচ মিলিব্যান্ড। তিনি ছিলেন কিয়ার স্টারমারের সাবেক জ্বালানি মন্ত্রী। তবে শাবান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হয়ে তার পদেই বহাল রয়েছেন। এছাড়া প্রাক্তন পরিবহন মন্ত্রী লুইস হাই প্রধানমন্ত্রীর শীর্ষ দলে ফিরে এসেছেন। এবারে তিনি প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং ল্যাঙ্কাস্টার ডাচির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।